একটা কথা ছিল বাবা। হ্যাঁ, বৌমা বলো। গত মাসে আমরা যে ৫০,০০০ টাকা দিলাম, তার সবটা তো খরচ হয়নি শুনলাম। এছাড়া প্রতি মাসেই তো টাকা দিচ্ছি। এত টাকা কিভাবে কি খরচ করছেন বুঝতে পারছি না। কখনোই কোনো টাকা ফেরত তো দেন না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামল মনীষা। এতক্ষণ স্তম্ভিত হয়ে শুনছিলেন বৃদ্ধ তমালবাবু। কথাগুলো যে মনীষার মুখ থেকে বেরিয়ে এলো, এটা ভাবতে কষ্ট হচ্ছিল। হঠাৎ করে ১০ বছর আগের ছবিটা ভেসে উঠল তার মনে। সম্ভবত উলুধ্বনি শঙ্খধ্বনি হইচইয়ের মাঝখানে পা রাখল বাড়ির নববধূ। কিছুক্ষণ পরে শ্বশুরমশাইয়ের সামনে এলে তিনি বললেন, তোমার শাশুড়ি মা থাকলে যে কাজটি এখন তিনি করতেন, সেটা আমি হয়তো ঠিকমতো পারবো না। তবু বলি, আমার এই সংসারের চাবি আজ থেকে তোমার হাতে দিলাম। এসো মা, তোমাকে বরণ করি। নববধূ প্রণাম করে বলে, আমি তো আপনার মেয়ে বাবা, আপনি আমাকে যা বলবেন তাই করব। তারপর বৌমা নয়, প্রথম প্রথম মনীষা, পরে মণি হয়েছে, তুই হয়েছে। মনীষার দিক থেকেও বাবা, তুমি হয়েছে। কিন্তু সুর কাটলো তমাল রিটায়ার করার পর। ছেলে সৌভিক পড়াশোনা শেষ করে বার দুয়েকের চেষ্টার পর এসএসসি কোয়ালিফাই করলো। সৌভাগ্যবশত বাড়ির কাছাকাছি পোস্টিংও পেল। ছেলের বিয়ে যখন হলো, তখন তমালবাবু ৩ বছর বাকি রিটায়ার করতেন। সংসারের সমস্ত খরচ তমালবাবুই করতেন। সৌভিককে মাথা ঘামাতে হয়নি কোনো ব্যাপারে। রিটায়ার করে অনেকগুলো টাকা এককালীন পেয়ে ছেলে বৌমার জন্য সুন্দর একটি বাড়ি বানিয়ে দিলেন। শুধু কি টাকা, নিজে সম্পূর্ণ মেহনত করে বাড়ি করলেন। মনীষার সঙ্গে আলোচনা করতে মনীষার খুব পছন্দের বাড়ি হলো। সৌভিক তার স্কুল টিউশন পড়াশোনা এসব নিয়ে থাকতো। গৃহপ্রবেশ হলো ধুমধামে। তমালবাবু অবশ্য পুরনো বাড়িতেই রয়ে গেলেন। রিটায়ার করার পর তমালবাবু বাড়ি করতে গিয়ে নিঃস্ব হয়ে গেলেন। পেনশনের অল্প কটা টাকায় পুরো সংসার চালাতে কষ্ট। বাড়ি তৈরির জন্য লোন হয়েছিল, কিছু সমবায় সমিতি থেকে জড়া সুদে। তার ইএমআই আছে, তাই অগত্যা ছেলের কাছে হাত পাততে হয়। ছেলেরও নয় নয় করে ৬ বছর চাকরি হয়ে গেল। মনীষার মুখ ভার হলো। তুমি থেকে তমালবাবু আপনি হয়ে গেলেন, মনে হয়ে গেল বৌমা। যাই হোক, সে এক ইতিহাস। আঘাতের প্রথম চিহ্নরেখা। যত দিন গেছে ওই চিহ্নরেখা ক্রমশই সুস্পষ্ট হয়েছে। তবুও ঠেকা দিয়ে দিয়ে সবকিছুই চলছিল। আজ মনীষার মুখে সরাসরি এমন অভিযোগ শুনে তমালবাবু স্তম্ভিত হয়ে গেলেন। এতটা তিনি আশা করেননি। শূন্য দৃষ্টিতে মনীষার দিকে তাকিয়ে রইলেন। সৌভিকের নাম ধরে ডাকার চেষ্টা করলেন, স্বর বের হলো না। কিছুটা সময় পরে ধীরে ধীরে বললেন, বৌমা, তুমি কি বলছো তা তুমি জানো? শুভ বাড়িতে নেই, ওকে ডাকো, যা বলার ওকেই বলবো। না, ও বাড়িতে নেই। আর প্রশ্নটা যখন আমি করেছি, উত্তরটা আমিই শুনি। সেটাই কি ঠিক নয়? বেশ, তোমার শাশুড়ি মা আমাকে ছেড়ে গেছেন ৩০ বছর আগে। তখন শুভ ১০ বছরের। সেই থেকে ওকে বড় করে তোলা, খাওয়ানো, স্কুলে পৌঁছানো করিয়েছি। এসএসসির জন্য গাইড দিয়েছি, ও চাকরি পেয়েছে। তোমাদের বিয়ের যাবতীয় খরচ করেছি, তোমার বাবার কাছে কিচ্ছু নেইনি, কোনো আসবাবপত্রও নয়। তোমাদের বাড়ি করে দিয়েছি। আমার সঞ্চয় বলে আর কিছু নেই। প্রতি মাসে ইএমআই দিতে হয়, সেটাও শুভকে বলিনি। পেনশনের সামান্য কটা টাকা, তাতেই চলে যায়। এরপর হাত না পেতে কি করি বলো? তাছাড়া শুভর টাকা নেই, ওকে তো কোনো চাপই রাখিনি। এই বয়সেও বাজারে যাওয়া, রেশন আনা, সবই তো আমিই করি। ৫০,০০০ টাকা? ওটা একটা বিশেষ কাজে খরচ হয়েছে, এবং সেটাও তোমাদের জন্যই। কিন্তু আপনি খরচের একটা হিসাব তো রাখতে পারেন, সেটা দেখলেই তো সব বোঝা যেত। আর দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে গেল তমালের পক্ষে। হনহন করে চলে এলেন নিজের রুমে। একটা সিগারেট ধরিয়ে ভাবতে ভাবতে একটা আশার আলো দেখতে পেলেন। মুঠোফোনের লক খুলে মেসেঞ্জারে ক্লিক করলেন। সার্চ করতেই নামটা ভেসে এলো। সবিক ফিরল বিকেলে। চা খাবার সময় বাবাকে ডাকতে বলল। মনীষার কোনো উত্তর নেই। শুভ নিজেই গেল পাশের পুরনো ঘরে বাবাকে ডাকতে। ঘর অন্ধকার, কেউ নেই ঘরে। দু একবার ডাকলো, সাড়া পেল না। ভাবলো কোথাও বেরিয়েছে। চাটা খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিল। মনীষাকে ডাকলো শুভ। মনীষা এলো ধীর পায়ে। চাউনিতে অন্যরকম লাগলো। শুভ জিজ্ঞেস করলো, কি হয়েছে, এরকম করছো কেন? এনি প্রবলেম মনি? জানো, আজ বাবাকে কিছু কথা বলেছি, বলবো নাই বা কেন? সে কি, কি হয়েছে, কি বলেছ? আমি সেই গত মাসের ৫০,০০০ টাকার হিসাব চেয়েছি, আর প্রতি মাসে টাকার হিসাব রাখতে বলেছি।
বাবা কি বলল? এমন কিছু নাই, সেসব তোমার শোনার মতো নাই। তুমি কেন বলতে গেলে? আমি বুঝিয়ে বলতাম। তোমাকে আমি ভালোই চিনি। তোমার দ্বারা বলা কোনো দিনই হতো না। তাছাড়া আমি অন্যায় তো কিছু বলিনি। বাবা কোথাও গেছে? কিছু বলে গেছে? না, বলে তো যাননি কিছু। কোথায় আর যাবেন? সিগারেট টিগারেট কিনতে গেছেন বোধহয়। কারোর সঙ্গে আড্ডা জমেছে হয়তো। হতে পারে। যাই, কাজগুলো সেরে নিই। মনীষা চলে গেল কিচেনে। শুভ ফোন হাতে নিয়ে ঘাটাঘাটি করছিল। ফেসবুক খুলতেই প্রিয় বন্ধু দীপেনের পেজ খুলল। আর চোখ আটকে গেল। দীপেনের বাবার একটা বড় ছবি। তাতে মালা দিয়ে দীপেন আর ওর স্ত্রীর সামনে বসে প্রণাম করছে। বড় বড় লেখা, আজ পিতৃদিবসে তোমাকে প্রণাম। না ফেরার দেশে চলে গিয়েও তুমি আমাদের কাছেই আছো চিরদিন। আমাদের আশীর্বাদ করো বাবা। চমকে উঠল সৌভিক। আজ পিতৃদিবস? মনেই নেই তার। কিন্তু বাবা কোথায়? চিৎকার করে ডাকলো মনীষাকে। বাবা কোথায়? তুমি ঠিক কি বলেছ বাবাকে? এত চেঁচামেচি করার কি আছে? বাবা কখন বেরিয়েছে জানো? ঠিক বলতে পারবো না, তবে দুপুর ৩টের সময় দরজা বন্ধ করার শব্দ পেয়েছিলাম। সে কি? এতক্ষণ বলনি? এটা আর বলার কি আছে? তুমি এমন করছো যেন উনি বাড়ি থেকে কখনো কোথাও বেরোননি। বাবার নাম্বারে রিং করলো শুভ। যান্ত্রিক শব্দ বেজেই চলল। বাইরে বেরিয়ে বাবার ঘরের উঠোনের ও পাশটা দেখলো। স্কুটিটা নেই। তার মানে ৩টের সময় বাবা স্কুটি নিয়ে বেরিয়েছে। এখন ৬টা বাজে। ফোন ধরছে না মানে বাবা ড্রাইভ করছে। এতক্ষণ ধরে কোথায় যেতে পারে? চিন্তারাশি ফেনিল হয়ে উঠছে। গায়ে জামাটা গলিয়ে শুভ দেরি না করে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। তাদের সরু রাস্তা পার হয়ে বড় রাস্তার কাছে এসে রতন কাকুর চা দোকানে গেল। রতন কাকুকে জিজ্ঞেস করলো, কাকু, বাবা এসেছিল? কোথাও গেছে জানো? তোমার বাবা ৩টের সময় এসে আমাকে হাঁক ডাক করে চা দিতে বলল। আমি একটু অবাক হয়ে চা করে দিলাম। এত দুপুরে তো আসে না কখনো। চা খেয়ে সিগারেট ধরিয়ে একটু বসে এক প্যাকেট নিয়ে চলে গেল। একটু চিন্তিত লাগছিল। আমি জানতে চাইলে হেসে উড়িয়ে দিল। কোন দিকে গেল? ওই দিকে। শুভ এক মুহূর্ত ভেবে নিল। রতন কাকুর দেখানো পথে বাবার দুজন বন্ধুর বাড়ি। চটপট তাদের বাড়ি গিয়ে জানতে পারল বাবা কোথাও যায়নি। তাহলে কোথায় যেতে পারে? বারবার ফোন করেও বাবাকে ধরতে পারল না। বাড়ি ফিরে এলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ফোন করা হয়ে গেল। বাবা কোথাও নেই। নেট অন করতেই হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন দেখলো। বাবা। বাবার পেজে গিয়ে দেখলো লেখা, ফোন করার চেষ্টা করো না শুভ। আমি স্বেচ্ছায় ছেড়ে চলে এসেছি তোমাদের সংসার। আমার ঘরের চাবিও দিইনি। ওটা তোমার ওয়েট বাস্কেট হিসাবে ব্যবহার করতে পারো। আমি ৩,০০০ টাকা নিয়ে বেরিয়ে এসেছি। বাকি যেটুকু আছে, আমার পাসবই সব রাখা আছে আমার আলমারিতে। তার চাবি আমার বিছানায় বালিশের নিচেই আছে। ইএমআই এ মাসে শেষ হয়েছে। তোমার জন্য কোনো ঋণের উত্তরাধিকার নেই। কেন চলে এলাম তার বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। বৌমা কিছুটা আলোকপাত করতে পারে। আর মনীষাকে বলো, ও আমার মেয়ে হয়েছিল। আমি চিরকালই মনে করেই রাখতে চেয়েছিলাম। যাই হোক, আমার দুর্ভাগ্য বা অক্ষমতা। আর আলমারিতে একটা ডায়েরিতে তোমার কাছে নেওয়া টাকার হিসাব লেখা আছে, দেখে নিও। কোথায় যাচ্ছি তা এখনই বলছি না, কারণ সঠিক এখনো পর্যন্ত আমার কাছেই অজানা। তবে একটা সম্ভাবনা আছে। ফোন করো না। হোয়াটসঅ্যাপে আর লিঙ্ক। এরপর ফেসবুক পেজ ফলো করলে হয়তো আপডেট পেতে পারো। শুভ টাইম দেখলো, এটা লেখা হয়েছে 5টার দিকে। তাহলে বাবা কি ইচ্ছে করেই ফোন ধরছে না? কোথায় যেতে পারে? 7-5 ভাবতে ভাবতেই 8টা বেজে গেল। অসহায় লাগছে নিজেকে। অপরাধী লাগছে। মনীষাকে ডাকতে গিয়েও ডাকলো না। বাবার ফেসবুক পেজে ঢুকলে কিছু পাওয়া যাবে, দেখি। তমাল সাহার ফেসবুক পেজে ঢুকতেই মুগ্ধ হয়ে গেল সৌভিক। ধবধবে সাদা ধুতি পাঞ্জাবিতে আলোকিত তমালবাবু। চোখে সুন্দর মানানসই চশমা। নতজানু হয়ে প্রণামরত একটি মেয়ে। বয়স মনোযোগ 30। ক্যাপশনে লেখা, পাগলি মেয়ে আমার ছাড়ল না। ওর দাবির কাছে হার স্বীকার করে সেজেগুজে বসলাম। আজকে নাকি পিতৃদিবস। এই রিয়া বোস আমার ঔরসজাত সন্তান নয়। ফেসবুকে আলাপ। অথচ কত সুন্দরভাবে আজ আমরা বাবা মেয়ে হয়ে গেছি। আসলে মনটাই সব। আপন পর সব মনে। রক্ত কথাও যেমন বলে, আবার নীরবতা পালনও করে সময় সময়। রিয়া আমার মেয়ে, ওকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। সৌভিক স্তব্ধ হয়ে যায়। কে এই রিয়া বোস? কোথায় থাকে? অপূর্বই বাবার ফ্রেন্ড লিস্ট ঘাঁটতে থাকে। পেয়ে স্তম্ভিত। রয়েছে রিয়া বোস, কলকাতার যোগমায়া দেবী বাংলার অধ্যাপিকা। সুন্দর গড়ন।
এর সঙ্গে বাবার কি করে মেয়ের সম্পর্ক হলো? প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলো আজকের পোস্ট 4টার দিকে। আমি আমার বাবাকে হারিয়েছি কয়েক বছর আগে। আজকের পিতৃদিবসে যখন বাবার কথা মনে করে কাঁদছিলাম, তখনই খবরটা ভেসে এলো। তমাল সাহা খুব শক্তিশালী কবি একজন, তবে বড্ড অন্তর্মুখী। ফেসবুকে দৈবাত মাঝে মধ্যে পোস্ট করেন দু একটা, কোনো পত্রিকায় দেন না। মেসেঞ্জারে কয়েকবার অনুরোধ করার পরেই আমাকে মেসেঞ্জারে পাঠান কবিতা। এইভাবে আলাপ বাড়তে থাকে। আমি বুঝতে পারি আমার বাবার অভাব কিছুটা হলেও পূরণ হচ্ছে। আমার একটি পত্রিকা আছে, ওখানে ওনার কিছু কবিতা মুদ্রিত হয়েছে, কিন্তু ওনাকে পাঠাতে পারিনি পত্রিকা, ঠিকানার অভাবে। সময় অভাবে পত্রিকা ঠিকমতো চালাতেও পারছি না, অথচ পত্রিকাটির চাহিদা রয়েছে ভালোই। আজ পিতৃদিবসে যেন আশীর্বাদ হয়ে এলো একটি বার্তা। তমাল সাহা আসছেন পাকাপাকিভাবে পত্রিকার সম্পূর্ণ দায়িত্ব নিতে। রাজি উনি। এর থেকে আনন্দের আর কি হতে পারে? পত্রিকার যা চাহিদা, উনি সেটা চালালে আরও বাড়বে। আজ থেকে উনিই আমার পিতা হলেন। এসো বাবা, তোমার অপেক্ষায় তোমার স্নেহের রিয়া। শ্রমিক স্তব্ধ, নিঃস্ব হয়ে গেল তার মন। জানে ফোন করে আর লাভ নেই, বাবাকে সে ভালোই চেনেন। মৃদুভাষী মানুষটির ব্যক্তিত্ব সুবিশাল। অফিসে, সামাজিক ক্ষেত্রে বাবার ব্যক্তিত্বের বহু নিদর্শন সে দেখেছে। কিন্তু এই বয়সে বাবা আবার নতুন করে নতুন কাজ পারবে? সত্যিই তো, মা কোন ছোটবেলায় তাকে ছেড়ে চলে গেল। বাবা তো একমেব দ্বিতীয়ম হয়ে মা বাবা দুটো দায়িত্বই পালন করেছেন। তার জন্য বাবা ডিপার্টমেন্টাল পরীক্ষা দেওয়া, প্রমোশন নেওয়া সব বন্ধ করেছেন। কবিতা লেখাও বন্ধ হয়েছিল। ইদানিং তাহলে আবার লিখছিলেন হয়তো। আসলে সে বাবার কোনো খবরাখবরই রাখে না। ভীষণ অপরাধী সে। বুকটা কেমন করতে থাকে, আর থাকতে পারে না। উপুর হয়ে কাঁদতে থাকে সৌভিক। মনীষা এসে দেখে সব, মোবাইলটা দেখে কৌতূহলী হয়ে। তারপর সব পরিষ্কার হয়, নিঃশব্দে সরে আসে। এ কি করল সে? সৌভিকের পিঠে হাত রাখতে গিয়েও আবার সরে আসে। সৌভিক কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে, আর অপেক্ষা করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তমাল সাহার পেজটা ওপেন হয়ে রয়ে যায়। রাত 12টা, নিঃশব্দে শেষ হয় পিতৃদিবস। প্রিয় ভিউয়ার্স, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানার প্রতীক্ষায় রইলাম। পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।